নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ থেকে 22 বছর আগে এপ্রিল মে মাসে চুরি হয়ে গিয়েছিল রবি কোষ থেকে, মানে শান্তিনিকেতন থেকে কবিগুরু নোবেল প্রাইজটাই চুরি হয়ে গেছিল, পদকটাই চুরি হয়ে গেছিল। 22 বছর কেটে গেল, কিনারা হলো না, সিবিআই তদন্তের কিনারা করতে পারেনি। আর 2026 সালে মাঝামাঝি সময় দেশের মানুষ জানল চুরি হয়ে গেছে রামকোষে। দেখুন, শতবর্ষের সাধনা রাম মন্দির স্থাপনা, কোটি কোটি সনাতনীর কয়েক শত বর্ষের আবেগ স্বপ্ন পূরণ হয়েছিল 22শে জানুয়ারি 2024 সালে, যেদিন অযোধ্যায় রাম মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন সরসংঘ চালক মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2020 সালে যখন সুপ্রিম কোর্ট রায় দিল যে অযোধ্যার ওই জমিতে রাম মন্দির তৈরি হবে, তখন একটা কমিটি গঠন করা হয়, রাম মন্দির নির্মাণ কমিটি এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তা রাম মন্দির নির্মাণ কমিটির মাথায় ছিলেন প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আমলা, তিনি প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। অবসর নেওয়ার পর তাকে মন্দির কমিটির চেয়ারম্যান করেন প্রধানমন্ত্রী। অর্থাৎ কনস্ট্রাকশন কিভাবে হবে তার তদারকি, একদম পিএমওর সরাসরি সুপারভিশন ছিল ওই নির্মাণ পর্বে। তারপরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট, তার প্রেসিডেন্ট নিত্যগোপাল দাস মহন্ত আর সাধারণ সম্পাদক চম্পত রায়। এই অবধি ঠিক ছিল, কিন্তু যে ঘটনাটা সামনে এসছে, একজন সনাতনী হিসেবে আমারও লজ্জায় মাথা হিট হয়ে যাচ্ছে। 1989 সালে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপি প্রথম তাদের ন্যাশনাল এক্সিকিউটিভে সিদ্ধান্ত নেয় যে রাম মন্দির আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হবে। তারপর আডবাণীজির ঐতিহাসিক রথযাত্রা, সোমনাথ থেকে অযোধ্যা, নরেন্দ্র মোদী তখন দলের কার্যকর্তা, তিনি এই রথযাত্রা যাতে সুষ্ঠুভাবে হয় সবকিছু তদারকি করেছিলেন। তাহলে কতটা আবেগের বিষয় বিজেপির কাছে, ওয়াইডার সংঘ ইকোসিস্টেমের কাছে রাম মন্দির। সেই রাম মন্দিরে রামলালার কাছে প্রণামী জমা পড়েছে, নগদ সোনাদানা মিলিয়ে নগদই বোধহয় 3,500 কোটি টাকা। কত টাকা লুট হয়েছে তার সরাসরি হিসেব পাওয়া যায়নি। যে বিজেপি 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম রামের মন্দির তৈরি করল, তারা কিন্তু লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে হেরে গিয়েছিল। তাহলে তলায় তলায় কি অসন্তোষ ধুমায়িত হচ্ছিল অনেকদিন। যে খবরটা পাওয়া যাচ্ছে যে রামকোষে চুরির খবর চেপে যেতে চেয়েছিল, মানে এফআইআর করতে রাজি হয়নি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। কেন? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিন্দু হৃদয় সম্রাট যোগী আদিত্যনাথ বলেছেন দেওরিয়াতে, নোবডি উইল বি স্পেয়ার্ড। বার্তাটার ইঙ্গিত খুব স্পষ্ট
এই আর্থিক কেলেঙ্কারিতে যদি সংঘ ইকোসিস্টেমের কোনো প্রভাবশালী বা যোগীজি নিজের দলের কেউ যদি যুক্ত থাকেন, তাকেও কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে। যোগী আদিত্যনাথ নিজের ইমেজটাকে এই সুযোগে অনেকটা বাড়িয়ে নিতে চাইছেন, যে করাপশনের বিরুদ্ধে তার আনকম্প্রোমাইজিং স্টান্স। দেখুন, গোরক্ষনাথ পীঠের অধীশ্বর যোগী আদিত্যনাথ, রামলালার মূর্তি যে ওই বাবরি মসজিদের ওখানে ইনস্টল করা হয় 1949 সালে, তাতে গোরক্ষনাথ ধামের ভূমিকা ছিল। তারা অগ্রণী ভূমিকা নিয়েছিল রাম মন্দির আন্দোলনে। কিন্তু রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট বা মন্দির নির্মাণ কমিটিতে গোরক্ষনাথ মঠের কোনো কি প্রতিনিধিত্ব আছে? সম্ভবত নেই। যোগীজির কাছে বিষয়টা কোনোদিনই ভালো লাগেনি, কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী দপ্তর পুরো বিষয়টা দেখভাল করছেন, তাই যোগীজি বিষয়টাকে মেনে নিয়েছিলেন। এখন যোগীজি যে বার্তা দিচ্ছেন, নোবডি উইল বি স্পেয়ার্ড, অর্থাৎ করাপশনের এগেনস্টে তার অবস্থান আনকম্প্রোমাইজিং। আপনি তদন্তটাকে ডাইলিউট করুন, একটু ধীরে চলুন, প্রকাশ্যে বা ব্যক্তিগত আলাপচারিতায় এই কথা বলার স্কোপই কোনো বিজেপি বা সংঘের নেতারা পাবেন না যোগীজিকে, কারণ যোগীজি এটা শুনবেন না। সনাতন ধর্মের প্রতি তার আবেগ, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের প্রতি তার সমর্পণ, শ্রদ্ধা, এটা নিয়ে তার অতি বড় প্রতিপক্ষ কোনো প্রশ্ন, কোনো ডাউট রাখতে পারেন না, প্রশ্ন তুলতেই পারেন না। আনব্লেমিশ ক্রেডেনশিয়াল যোগী আদিত্যনাথের। আর যোগীজি বিষয়টাকে সনাতনী ভাবাবেগে আঘাত লেগেছে বলে মনে করছেন, তাই সিট গঠন হয়েছে। সিটের কিছু ফাইন্ডিংস, চম্পত রায় আর ওই অনিল মিশ্রকে অযোধ্যা ছাড়ার ব্যাপারে নাকি চাপ দেয়া হচ্ছে। এই প্রতিবেদন যখন করছি তখন শুনলাম চম্পত রায় দিল্লিতে চলে গেছেন। দেখুন, এই ভদ্রলোক দীর্ঘদিনের স্বয়ংসেবক, বিজনৌরের মানুষ, রসায়নের অধ্যাপক ছিলেন, জরুরি অবস্থায় প্রায় 1.5 বছরেরও বেশি সময় জেল খেটেছিলেন, তারপর বেরিয়ে আসেন, স্বয়ংসেবকের সঙ্গে যুক্ত, ভিএইচপিতে যান, ভিএইচপির আন্তর্জাতিক সহসভাপতি ছিলেন। রাম মন্দির আন্দোলনে তার ভূমিকাকে কেউ অস্বীকার করে না, তাকে কার্যত এনসাইক্লোপিডিয়া বলা হয়। রাম জন্মভূমি আন্দোলনের অযোধ্যার অলি গলি সব কিছু তিনি হাতের তালুর মতো চেনেন। কিন্তু তিনি এবং অনিল মিশ্র, কে অনিল মিশ্র? আপনাদের মনে আছে তো 2024-এর 22শে জানুয়ারি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের উদ্বোধন করলেন, তার আগে পক্ষকাল ব্যাপী দেশ জুড়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করা হয়েছিল। মোদীজি নিজে করেছিলেন, বলেছিলেন কিভাবে তিনি নিজের মনকে প্রস্তুত করছেন ওই পবিত্র মুহূর্তের জন্য। রাম মন্দিরে শিলান্যাসের আগে অনিল মিশ্র এবং তার স্ত্রী উষা, তারা কিন্তু সমস্ত ধর্মীয় রীতিনীতি পালন করেছিলেন ট্রাস্টের পক্ষ থেকে। এবং আপনাদের যদি সে তখনকার উদ্বোধনের দিনের ছবির কথা মনে থাকে, দেখবেন যোগী আদিত্যনাথজি, নরেন্দ্র মোদীজি এবং মোহন ভাগবতজির পাশেই অনিল মিশ্র এবং তার স্ত্রীও ছিলেন উষা মিশ্র। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং জমি কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন চম্পত রায় এবং অনিল মিশ্রর বিরুদ্ধে।
যখন তিনি অভিযোগ করেছিলেন তখন অ্যাডমিনিস্ট্রেশন হোস্টাইল ছিল তার বিরুদ্ধে। সঞ্জয় সিং নিজে অভিযোগ করেছিলেন যে তার দিল্লির বাসভবনে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন, তিনি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করেছিলেন। কিন্তু রামকোষে চুরি হয়ে যাওয়ার পর যোগী আদিত্যনাথ যে সিট গঠন করেছেন, সেই সিট সঞ্জয় সিংকে কার্যত রেড কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানিয়ে তার পজিশনে কি কি ডকুমেন্ট আছে সেটা তাদের হাতে দেওয়ার অনুরোধ করেন। অর্থাৎ যখন জমি কেলেঙ্কারির অভিযোগ তুলেছিলেন ট্রাস্টের বিরুদ্ধে সঞ্জয় সিং, তখন অ্যাডমিনিস্ট্রেশন হোস্টাইল ছিল। আর যখন রামকোষে চুরির ঘটনাটা ঘটল এবং যোগীজি বললেন নোবডি উইল বি স্পেয়ার্ড, তখন সিটের সদস্যরা কার্যত লাল গালিচা পেতে সঞ্জয় সিংকে অভ্যর্থনা জানিয়ে তার হাতে যে তথ্য ভাণ্ডার আছে সেটা সিটের হাতে তুলে দেওয়ার অনুরোধ করলেন। তাহলে অ্যাটিটিউডে প্যারাডাইম শিফট। কারণটা আপনারা সবাই সহজেই বুঝতে পারছেন। এটাই হচ্ছে কারণ যোগীজি মনে করছেন সনাতনী আবেগে ভয়ঙ্কর রকম আঘাত লেগেছে, সামনে উত্তরপ্রদেশের নির্বাচন, তিনি সংকটকে সুযোগে পরিণত করতে চাইছেন। নোবডি উইল বি স্পেয়ার্ড, এই বার্তাটা কিন্তু ওয়াইডার সংঘ ইকোসিস্টেম এবং বিজেপির কেউ যদি এই র্যাকেটে ইনভলভ থাকে তাদের প্রতিও বার্তা। কারণ অযোধ্যার মেয়র ঋষিকেশ উপাধ্যায় এবং তার ভাইপো, তার বিরুদ্ধেও জমি হরপের অভিযোগ আছে। তাহলে যোগীজি এক ঢিলে অনেক পাখি মারছেন। একদিকে হিন্দু হৃদয় সম্রাট হিসাবে তার যে একটা ইমেজ আছে সেই ইমেজটাকে আরো শান দিচ্ছেন। দুর্নীতির প্রশ্নে তিনি যে জিরো টলারেন্সের পক্ষপাতী, সংঘ পরিবার এবং বিজেপিকেও দুর্নীতির প্রশ্নে তিনি প্রশাসক হিসাবে রেয়াত করেন না, সেই বার্তাটা স্পষ্ট দিয়েছেন। 3, গোরক্ষপুর মঠের অবদান অনেক ছিল রাম মন্দির আন্দোলনে। যোগীজির মনে ক্ষোভ আছে, সেই অবদানকে স্বীকৃতি দেয়া হয়নি। এটা একটা মধুর প্রতিশোধ। কিছুদিন আগে যোগীজি রাম মন্দির পরিদর্শনে যান। সংশ্লিষ্ট অফিসিয়ালদের তিনি বলেন যে চম্পত রায় যেন তার সঙ্গে না থাকেন। অর্থাৎ বার্তাটা খুব স্পষ্ট করে যোগী আদিত্যনাথ দিয়েছেন। আজকে রামকোষে চুরির ঘটনাটা সামনে এসছে। যোগীজির মনে একটা ধারণা হয়েছিল যে এভরিথিং ইজ নট হাঙ্কি ডোরি ইন অযোধ্যা, অনেক কিছু গরমিল আছে তার মনে হচ্ছিল। এখন সেটা প্রমাণিত হলো। অর্থাৎ বিজেপি দেখছেন সেভাবে বিষয়টা নিয়ে মুখ খুলছে না। আরএসএস কার্যত চুপ। কারণ রাম মন্দির বিজেপির একেবারে কোর ইস্যু। রাম মন্দির নির্মাণ হলো, কোটি কোটি সনাতনীদের শতাব্দী প্রাচীন মনস্কামনা পূরণ হলো, দেশব্যাপী আবেগ উঠেছিল। যদি ওই কেন্দ্রে বিজেপি লোকসভায় হারে, কিন্তু প্রথম থেকেই মন্দির নির্মাণ পর্ব থেকে শুরু করে বিতর্ক পিছু ছাড়েনি। আর যে রামকোষে চুরি হলো, সিট গঠিত হয়ে 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা হতো না যদি না প্রথম থেকে প্রশাসনিক কাঠামো খুব মজবুত থাকতো। এখন দাবি হচ্ছে সর্বক্ষণে সিও নিযুক্ত করা, পুরো বিষয়টাকে খোলনলচে বদলে
একদম স্ট্রিমলাইন করা। এটা যদি সরকার করে, কেন্দ্র সরকার করে, খুব ভালো, কিন্তু যে জিনিস ঘটেছে সেটা অত্যন্ত অনভিপ্রেত। খেসারত বিজেপিকে ভোটে দিতে হবে কি দিতে হবে না সেই প্রশ্নের উত্তর দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু যোগী আদিত্যনাথ যে অবস্থান নিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সেখানে নিজের দল বা ওয়াইডার সংঘ পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সদস্যও যদি জড়িত থাকেন তাকেও রেয়াত করা হবে না, নোবডি উইল বি স্পেয়ার্ড, এই বার্তাটা দেওয়ার পরে হিন্দু হৃদয় সম্রাট হিসাবে যোগীজির গ্রহণযোগ্যতা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবং যে ক্ষতি হওয়ার আশঙ্কা রামকোষে চুরি হবার ঘটনার পর দেখা গিয়েছিল বিজেপির ফেস করতে হতে পারে 2027 উত্তরপ্রদেশ নির্বাচনে, যোগী আদিত্যনাথ নোবডি উইল বি স্পেয়ার্ড এই বার্তা দিয়ে ক্ষতি অনেকটাই সামলে নিলেন। এটাই গ্রাউন্ড রিপোর্ট বলছে। আমার যারা যারা সহকর্মী আছেন উত্তরপ্রদেশের রাজনীতির খবরাখবর রাখেন, তাদের কাছ থেকে যে ফিডব্যাক আমি পেয়েছি, নোবডি উইল বি স্পেয়ার্ড এই বার্তা দিয়ে সিট গঠন করে আইনি পদক্ষেপ দিয়ে সনাতনী আবেগে যে আঘাত লেগেছিল, তারা যে আহত হয়েছিলেন, সেই ক্ষতে অনেকটা মলম তিনি লাগাতে পেরেছেন এবং নিজের ভাবমূর্তিকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেখুন, মোদিজির পরে কে, হু উইল বি সাকসেসর, এই নিয়ে বিজেপির মধ্যে একটা টানাপোড়েন তো আছে। সংবাদ মাধ্যম এই নিয়ে তো বিস্তর গবেষণা চর্চা করেন। যোগী আদিত্যনাথ যদি 2027 সালে তৃতীয়বারের জন্য উত্তরপ্রদেশে ক্ষমতাসীন হন, তাহলে দেশকে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে আগামী দিনে তিনি অনেককেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবেন। এবং সংকটকে সুযোগে রূপান্তরিত করার উচিত বলে যে প্রবাদটা আছে, রামকোষে চুরির ঘটনাকে সামনে রেখে যোগী আদিত্যনাথ কিন্তু সেটাই করে দেখিয়েছেন। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।